রেকর্ড করে রাখি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আহ তোমরা জানো যে আসলে দেশব্যাপী একটা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে গত সপ্তাহে আমাদের আর কি কিছু ক্লাস বন্ধ ছিল, প্রায় এক সপ্তাহ আমরা অনলাইনে ক্লাস নিয়েছিলাম। তো এই সপ্তাহেও আজকে হাইকোর্টের নির্দেশে আমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ ছিল, যার কারণে আজকে তোমাদের সাথে আমার অনলাইন ক্লাস। তো এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এই হচ্ছে আমার পরিচিতি, তোমরা সবাই আমাকে চিনো জানো। আমি তোমাদের ম্যানেজমেন্টের লেকচারার, কদমপুর স্কুল কলেজ, রাউজান, চট্টগ্রাম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে ম্যানেজমেন্টের, অর্থাৎ যে দুইটা পার্ট, একটা ব্যবসা পরিচিতি ও ব্যবস্থাপনা, দুটোটা সাবজেক্ট নিয়েই আমি তোমাদেরকে আজকে বলছিলাম কিছু সাজেশন দিব। আমাদের সামনে যে আগামী সপ্তাহে মূল্যায়ন পরীক্ষা আছে, মূল্যায়ন পরীক্ষার জন্য কিছু ইম্পর্টেন্ট টপিকস দাগিয়ে দিব। এছাড়াও পরীক্ষায় কিভাবে লিখলে ভালো নম্বর পাওয়া যায় তার কিছু কৌশল দেখাবো, এবং একটা প্র্যাকটিক্যালি একটা খাতাও দেখাবো যে যে স্টুডেন্টটা সৃজনশীলে 70-এ 70 পেয়েছে, ও কিভাবে লিখেছে, বিভিন্ন প্রশ্নের উত্তর সে কিভাবে দিয়েছে সেটাও দেখাবো। তো মূল ক্লাসে, মূল আলোচনায় যাওয়ার আগে আমি তোমাদের একটা ছোট্ট ভিডিও দেখাবো, 2-3 মিনিটের। ভিডিওটার নিচে ক্যাপশন লেখা থাকবে বাংলায়, ওই লেখাগুলো তোমরা ভিডিওর সাথে সাথে একটু পড়ে নিবা। হ্যালো গাইস, এর আগে মিক্সিপসে কিভাবে অল্প করে ভালো রেজাল্ট করা যায় সেটা নিয়ে টিপস দেওয়া হয়েছিল। এবার কিভাবে পরীক্ষায় বেশি নম্বর পাওয়া যাবে তার টিপস জেনে নেওয়া যাক। ভালো রেজাল্টের জন্য সবার প্রথমে দরকার ভালো পরীক্ষা দেওয়া। আর ভালো পরীক্ষা দেওয়ার জন্য অনেকগুলো টিপস মাথায় রাখতে হবে। এসব টিপস অনুসরণ করলে পরীক্ষায় বেশি নম্বর পাওয়া খুবই সহজ। টিপস গুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ধরনের আরো ভিডিও পেতে মিক্স টিপসের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। হ্যাঁ, প্রশ্নের জন্য নির্দিষ্ট সময় আগে থেকে ঠিক করে রাখতে হবে। সব ধরনের পরীক্ষার ক্ষেত্রে আগে থেকে মানবন্টন ও সিলেবাস দেওয়া থাকে। মানবন্টন অনুযায়ী কোন প্রশ্নের উত্তরে কতক্ষণ সময় দিলে সব প্রশ্ন উত্তর করা যাবে তা আগে থেকেই ঠিক করে রাখা উচিত। 2, প্রশ্ন ভালোভাবে পড়ে এবং বুঝে নিতে হবে। প্রশ্ন দেওয়ার পর যদি তা না বুঝে লেখা শুরু করেন তাহলে ভুল করার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই প্রশ্ন দেওয়ার পর পর যদি প্রথমে প্রশ্ন না বুঝে লেখা শুরু করেন তাহলে আপনার ভুল উত্তর লেখার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। পরীক্ষার নির্দিষ্ট সময়ে একবার ভুল উত্তর লিখে ফেললে তা পরিবর্তন করার জন্য অতিরিক্ত সময় বের করা অনেক কষ্টসাধ্য। 3, ভালো প্রশ্নের উত্তর আগে করা। একটি পরীক্ষার সবগুলো প্রশ্ন উত্তরের জন্য প্রস্তুতি এক থাকে না। প্রথম কয়েকটি উত্তর দেখেই পরীক্ষার্থীর উপর একটি ধারণা তৈরি করে নেয় এবং সেই ধারণার উপর ভিত্তি করে বাকি খাতায় নম্বর দেয়। প্রথমে যদি কম প্রস্তুতি থাকা কোনো প্রশ্ন উত্তর করা হয় তাহলে তার প্রভাব পুরো খাতা জুড়েই পড়ে। তাই সবচেয়ে ভালো প্রস্তুতি থাকা প্রশ্নের উত্তর সবার প্রথমে দিতে হবে। 4, সব প্রশ্নের উত্তর করা। পরীক্ষায় ভালো পারা প্রশ্ন বেশি লিখতে যেয়ে শেষের দিকে সময় সংকুলন না হওয়ায় অনেকেই দুই একটি প্রশ্নের উত্তর না লিখে চলে আসে, কিন্তু তা কখনোই করা উচিত নয়। সবগুলো প্রশ্নের উত্তর করে আসা একজন বুদ্ধিমান ছাত্রের কাজ। একটি প্রশ্ন অনেক ভালোভাবে লিখলেও তাকে নির্ধারিত নম্বরের চেয়ে বেশি নম্বর কখনোই দেওয়া সম্ভব না। কিন্তু কোনো প্রশ্ন না লিখে আসলে তাতে নম্বর দেওয়ার কোনো সুযোগ থাকে না। তাই সব প্রশ্নের উত্তর করতে হবে। 5, হাতের লেখা সুন্দর করতে হবে। বাংলায় একটি প্রবাদ আছে, আগে দর্শনধারী পরে গুণ বিচারী।
পরীক্ষার খাতায় ভালো নম্বর পাওয়ার ক্ষেত্রেও এই প্রবাদটি মনে রাখা উচিত। প্রথমেই পরীক্ষার খাতা খুললেই খাতা নিরীক্ষক যে জিনিসটি লক্ষ্য করেন তা হলো পরীক্ষার্থীর হাতের লেখা। হাতের লেখা খারাপ হলে কিংবা সহজে বোঝা না গেলে খাতার নম্বর অনেক কমে যায়। একই সাথে বানান নীতি এবং অন্যান্য বিষয়ের প্রতিও নজর দিতে হবে। সর্বোপরি একটি পরিচ্ছন্ন খাতা আপনাকে ভালো নম্বর পেতে অনেকটাই সাহায্য করবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে। ওকে, তোমরা ভিডিওটা দেখছো। আসলে এই ভিডিওর মধ্যে কতগুলো টিপস দেওয়া ছিল যে কিভাবে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা যায়, তার কিছু টিপস ছিল, ঠিক কিনা? জি স্যার। ভিডিও ক্যাপশনের নিচে লেখাগুলো দেখছিলা? হ্যাঁ স্যার দেখছি। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী সামনের দিকে এগিয়ে যাই। প্রথমেই যে পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য আমাদের কোন কোন কৌশল অবলম্বন করতে হবে। শুরুতেই সময় নির্ধারণ করতে হবে, অর্থাৎ আমি কোন প্রশ্নের উত্তরে কতটুকু সময় দিব, আমার জন্য বরাদ্দকৃত সময় কতটুকু। বর্তমানে আমাদের পরীক্ষায় 3 ঘন্টা সময় থাকে, ফাইনাল পরীক্ষায় 3 ঘন্টার মধ্যে 30 মিনিট থাকে এমসিকিউর জন্য 30 নম্বর, আর সৃজনশীল 7টার জন্য থাকে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে আমরা সৃজনশীল প্রশ্ন আনসার করব 7টা। এই 7টা প্রশ্ন আনসারের জন্য আমাদের সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে প্রতিটা প্রশ্নের জন্য আমি কতক্ষণ সময় দিব সেটা তোমাকে আগে থেকে ক্যালকুলেট করে রাখতে হবে, যে একটা প্রশ্নের জন্য আমি কতক্ষণ করে সময় পাচ্ছি। আমার 2 ঘন্টা 30 মিনিট মানে হচ্ছে 150 মিনিট। 150 মিনিট যদি আমি 7টা প্রশ্ন দিয়ে ভাগ করি, প্রতি প্রশ্নের জন্য আমার 21 মিনিট করে পড়ে। কিন্তু আসলে বাস্তবে পরীক্ষায় আমরা 21 মিনিট করে একটা প্রশ্নে লিখতে পারবো না। কেন পারবো না? কারণ পরীক্ষায় আরো অনেকগুলো ফর্মালিটিস মেনটেন করতে হয়, যেমন খাতায় নাম, রোল নাম্বার লিখতে হয়, বিভিন্ন ফাইনাল পরীক্ষায় আর ওএমআর পূরণ করতে হয়, রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করতে হয়, তারপরে অ্যাটেন্ডেন্স শিটে সিগনেচার করতে হয়, অতিরিক্ত পেজ আনা নেওয়ার সময় কিছু সময় নষ্ট হয়, প্রশ্ন দেওয়ার ক্ষেত্রে কিছু সময় নষ্ট হয়। সব মিলিয়ে তোমাকে 10-15 মিনিট সময় রাখতে হবে ওগুলো করার জন্য। এরপরে অবশিষ্ট সময়টা তুমি 7টা প্রশ্ন দিয়ে ভাগ করবা, তাহলে দেখতে পারবা যে একটা প্রশ্নের জন্য তুমি সর্বোচ্চ 15 থেকে 18 মিনিট করে পাচ্ছ। তাহলে তুমি ওভাবেই পরীক্ষার হলে আনসার করার সময় একটা প্রশ্নে, সৃজনশীল প্রশ্নে 15 থেকে 18 মিনিট করে সময় দিবা। তাহলে তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে লিখে আসতে পারবা। আমাদের অধিকাংশ স্টুডেন্টের ক্ষেত্রে একটা জিনিস ভুল হয় কি, প্রথম দিকের প্রশ্নের উত্তরগুলো লেখার সময় বেশি সময় দিয়ে দেওয়া হয়, মানে আমরা বেশি সময় দিয়ে দিই। পরবর্তীতে শেষের দিকের প্রশ্নগুলো উত্তর করার সময় আমরা পর্যাপ্ত সময় হাতে থাকে না, এই জন্য আমরা অল্প সময়ের মধ্যে অগোছালো ভাবে লিখে আসি, যার কারণে প্রথম দিকের প্রশ্নগুলাতে আমাদের নম্বর বেশি, ভালোভাবে লেখার কারণে নম্বর বেশি পেলেও পরবর্তী প্রশ্ন যেগুলো আমরা সময় কম থাকার কারণে সঠিকভাবে লিখতে পারি না বা পর্যাপ্ত লিখতে পারি না, সেগুলো আমাদের উত্তরগুলো ভালো হয় না, যার কারণে আমরা সেখানে নাম্বার কম পাই। তো তুমি শুরু থেকেই প্রত্যেকটা প্রশ্নে সমান গুরুত্ব দিয়ে লিখবা, সমান সময় বন্টন করে লিখবা। তাহলে তোমার কোনো প্রশ্নের উত্তর আহ বেশি লেখা হবে না, আবার কোনো প্রশ্নের উত্তর কম লেখা হবে না, সবগুলো প্রশ্ন সমানভাবে লিখতে পারবা। তাহলে তুমি প্রতিটা প্রশ্নে ভালো নম্বর পাবা। এজন্য পরীক্ষায় যাওয়ার আগে কোন প্রশ্নে কতটুকু সময় দিতে হবে সে সময়টা তুমি বন্টন করে নিবা, এটা একটা বিষয়। এরপর হাতের লেখা সুন্দর করা। স্বাভাবিকভাবেই তুমি যদি সঠিকভাবে উত্তর লিখতে পারো তাহলে তো তুমি নাম্বার পাবাই, কিন্তু অনেক শিক্ষক আছে যারা খাতা মূল্যায়নের সময় শিক্ষার্থীদের লেখা সুন্দর না থাকলে তাদেরকে ফুল মার্কস দিতে চায় না। এরকম অনেক শিক্ষক আছে, তোমরা দেখা যায় যে তোমরা ফুল আনসার করার পরেও ভালো রেজাল্ট হচ্ছে না অনেক স্টুডেন্টের। এর কারণ হচ্ছে এটাই
যে সে সবকিছু ঠিক মতো লিখে আসছে, কিন্তু তার লেখাটা হয়তো সংশ্লিষ্ট শিক্ষক যিনি খাতা মূল্যায়ন করতেছে উনি হয়তো ধরতে পারতেছে না। লেখা সুন্দর না থাকার কারণে তার লেখাগুলা উনি বুঝতেছে না বা অস্পষ্ট মনে হচ্ছে। সেজন্য ওকে দেখা যাচ্ছে যে একটা 4 মার্কের না প্রশ্নের মধ্যে 3 দেওয়া হচ্ছে বা 2 দেওয়া হচ্ছে। এভাবে তোমার প্রতিটা প্রশ্নে 1-2 নাম্বার করে যদি কাটা যায় তাহলে তুমি প্রত্যাশিত ফলাফলটা পাবা না। এই জন্য সবসময় চেষ্টা করবা পরীক্ষায় লেখাটা সুন্দর রাখার জন্য, স্পষ্ট রাখার জন্য। এরপর সঠিক উত্তর করা, এটা তো ইম্পর্টেন্ট। আমরা প্রায় সময় দেখি তোমাদের খাতা মূল্যায়নের সময়, বিশেষ করে ঘ এবং ঘ, যেগুলো উদ্দীপকের সাথে রিলেটেড কোশ্চেন, এগুলো তোমরা উদ্দীপক করেও সঠিক উত্তরটা ধরতে পারো না। অনেকে কি করে, সঠিক উত্তর না লিখে শুধু উদ্দীপকটাই হুবহু লিখে ফেলে, মনে করে যে সে কিছু লিখলে তো স্যারেরা নাম্বার দিবে। আসলে এটা তোমার ভুল ধারণা। তুমি মূল, তোমার কাছে প্রশ্নে যে উত্তরটা চাইছে তুমি যদি ওটা না লিখতে পারো, তাহলে যতই তুমি পৃষ্ঠার পর পৃষ্ঠা উদ্দীপক লিখো না কেন তোমাকে কোনো নম্বর দেয়া হবে না। বরং সঠিক উত্তরটা তুমি যদি অল্প কথায় লিখতে পারো তাও তুমি নাম্বার পাবা। এই জন্য আমাদেরকে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমরা যেন সঠিক উত্তরটা সবার আগে শুরুতেই যেন সঠিক উত্তরটা লিখতে পারি। এরপর উদ্দীপকের আলোকে আমরা আরো কিছু এক্সপ্লেনেশন করব। এরপর যে বিষয়টা খুবই খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সকল প্রশ্নের উত্তর দেওয়া, অর্থাৎ সব প্রশ্নের উত্তর দিতে হবে। আমাদেরকে পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন 7টা আনসার করতে বলা হয়। আমরা কলেজে পরীক্ষা নেওয়ার পর দেখি অনেক স্টুডেন্ট 5টা আনসার করে আসে, কেউ 4টা আনসার করে, কেউ 6টা আনসার করে। হ্যাঁ, ও খুব কম স্টুডেন্ট পাই আমরা যারা 7টাতে 7টা আনসার করছে। এখন কম উত্তর করার পেছনে অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে সে হয়তো সব প্রশ্নে সে পারে না, এটা একটা কারণ। আবার অনেকেই আছে সব প্রশ্নের উত্তর পারার পরেও টাইম ম্যানেজমেন্টটা ঠিক না থাকার কারণে সে শেষের দিকে উত্তর করতে পারে না, তার হাতে আর অ্যাভেলেবেল টাইম থাকে না। এই জন্য প্রথম থেকেই উত্তর করার সময় তোমাকে টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে। প্রত্যেক প্রশ্নে তুমি কত মিনিট করে টাইম দিবা সেটা আগে থেকে নির্ধারণ করে রাখতে হবে। তাহলে তুমি সবগুলো প্রশ্নের উত্তর সুন্দরভাবে লিখে আসতে পারবা। আর অনেকেই মনে করে যে 4-5টা প্রশ্নের উত্তর খুব ভালোভাবে লিখলে আমি অনেক বেশি নাম্বার পেয়ে যাব, এই ধারণাটা ভুল। তুমি সবগুলো প্রশ্নের উত্তর লিখলে যে পরিমাণ নাম্বার পাবা তার তুলনায় যদি 4-5টা প্রশ্নে তুমি খুব ভালোভাবে লিখে আসে, বাকি 2-3টা প্রশ্ন না লিখে আসো, তাও তুমি সমপরিমাণ নাম্বার পাবা না। এজন্য চেষ্টা করতে হবে সবগুলো প্রশ্নের উত্তর টাচ করা, প্রত্যেকটা প্রশ্নে টাচ করে আসার চেষ্টা করতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তো এই হচ্ছে আমাদের এখানে পরীক্ষায় ভালো ফলাফল করার কিছু ইম্পর্টেন্ট কৌশল আমি এখানে দিয়েছি। সচরাচর এগুলা তোমরাও জানো, কিন্তু জানার পরও কিন্তু আমরা পরীক্ষায় এগুলার তেমন একটা বাস্তবায়ন দেখি না। আমরা প্রায় সময় দেখি সব প্রশ্নের উত্তর তোমরা করো নাই। এটা হচ্ছে সময় তোমার ম্যানেজমেন্টটা ঠিক মতো হয়নি। অনেক স্টুডেন্টের লেখা আমরা বুঝতে পারি না, তার মানে হচ্ছে তার লেখাটা সুন্দর না। তারপরে অনেক স্টুডেন্ট ভুল উত্তর করে, এর মানে হচ্ছে সে আহ, প্রশ্নের উত্তর ভালোভাবে সে প্রিপারেশন নেয় নাই, সে বাসায় ভালো করে পড়ে নাই। আর অনেকেই আছে যারা সবগুলো প্রশ্নের উত্তর টাচ না করেই চলে আসছে। তো আমরা দেখবো যে পরবর্তী যে পরীক্ষাগুলো হবে কলেজে, তোমরা, আমি যে স্ট্র্যাটেজি গুলা দিয়েছি, এই যে এখানে 4টা স্ট্র্যাটেজি দেওয়া আছে, এগুলো সবগুলা প্রতিটা সাবজেক্টে, শুধু আমার সাবজেক্ট বলে কথা না, প্রত্যেকটা সাবজেক্টে তোমরা এগুলা মেনটেন করবা। তাহলে দেখবা তুমি আগে যা মার্কস পেয়েছো ইনশাল্লাহ সামনে আরো বেশি নাম্বার পাবা। এখানে কারো কোনো প্রশ্ন আছে? সবাই বুঝছো তো না এই 4টা? বুঝছি। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। ওকে, তাহলে আমরা পরবর্তী জানতে যাই। তো তোমাদের সামনে এই সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহ থেকেই মূল্যায়ন পরীক্ষা শুরু হতে যাচ্ছে, যেটা তোমাদের অনেক আগে থেকেই মূল্যায়ন পরীক্ষার একটা রুটিন দেওয়া হয়েছে। সেই রুটিন অনুযায়ী আগামী সপ্তাহে আমাদের পরীক্ষা শুরু হবে। আমরা অনেক আগে, বলতে গেলে ঈদের আগে, তোমাদেরকে সিলেবাস দিয়েছিলাম যে মূল্যায়ন পরীক্ষাটা আসলে কোন কোন চ্যাপ্টারের উপর হবে। অবশ্য অনেকেই মনে হয় ভুলেও গেছো।
আহ তো সেই জন্য আমি আবার তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য মূল্যায়ন পরীক্ষার জন্য কোন কোন টপিকস গুলো বা কোন কোন চ্যাপ্টার গুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলো একটু গুরুত্ব দেওয়ার জন্য আমি ক্লাসে বিষয়গুলো নিয়ে আসছি। তো তোমরা সামনে বই রাখলে সুবিধা হবে। ব্যবসা পরিচিতি এবং ব্যবস্থাপনা বই সামনে নাও, অথবা একটা খাতা নিয়ে বসো, খাতা কলম নিয়ে আমি কিছু চ্যাপ্টার এবং টপিকস এর নাম বলবো, এগুলো তোমরা মূল্যায়ন পরীক্ষার জন্য একটু ভালোভাবে পড়ে নিবা। প্রথমে প্রথমে আমি প্রথম পত্র অর্থাৎ ব্যবসা পরিচিতির ক্ষেত্রে আহ তিনটা চ্যাপ্টার দেখতে বলতেছি যে মূল্যায়ন পরীক্ষার জন্য। প্রথমে হচ্ছে যৌথ মূলধনী ব্যবসা, সমবায় সমিতি, ব্যবসার নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। তো আহ, এই তিনটা চ্যাপ্টার হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমি এখান থেকে কিছু টপিকসও তোমাদের বলে দিব। এরপর দ্বিতীয় পত্রের জন্য কর্মী সংস্থান, নেতৃত্ব, নিয়ন্ত্রণ, এই তিনটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট। একটু তোমরা বই থেকে দাগিয়ে নাও, অথবা সামনে খাতা কলম থাকলে খাতায় লিখে নাও। আমি প্রশ্ন কিন্তু এগুলো থেকেই করেছি। ওকে। তো যৌথ মূলধনী ব্যবসা, যেটা আমাদের প্রথম পত্রের ব্যবসা পরিচিতি বইয়ের পঞ্চম অধ্যায়, এই যৌথ মূলধনী ব্যবসাতে তুমি যে টপিকসটা তোমার জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তুমি পাবলিক কোম্পানি এবং প্রাইভেট কোম্পানির পার্থক্য, পাবলিক কোম্পানি ও প্রাইভেট কোম্পানির পার্থক্য, এই টপিকসটা ভালো করে দেখবা। তারপরে কোম্পানির বিলোপ সাধন পদ্ধতি, এটা ভালো করে দেখবা। আর স্মারকলিপি, এই তিনটা টপিকস ভালো করে দেখবা। যৌথ মূলধনী ব্যবসা থেকে আমি শুধুমাত্র তিনটা টপিকস দিচ্ছি। একটা হচ্ছে প্রাইভেট ও পাবলিক কোম্পানির পার্থক্য, একটা হচ্ছে স্মারকলিপির ধারাগুলো, আর একটা হচ্ছে আমাদের কোম্পানির বিলোপ সাধনের পদ্ধতি। এই তিনটা টপিকস তুমি ভালোভাবে স্টাডি করবা, আশা করি এখান থেকে তুমি আনসার করতে পারবা। তাহলে কি কি বলছি কেউ একজন বলো, যৌথ মূলধনী ব্যবসা থেকে কি কি বলছি? পাবলিক ও প্রাইভেট কোম্পানির পার্থক্য, কোম্পানি বিরূপ সাধন, স্মারকলিপির ধারণ। ভেরি গুড। এবারে আসো সমবায় সমিতি। সমবায় সমিতি থেকে তুমি শুধু দুইটা টপিকস ভালো করে স্টাডি করবা। একটা হচ্ছে সমবায় সমিতির বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে সমবায় সমিতির প্রকারভেদ। সমবায় সমিতির বৈশিষ্ট্য, সমবায় সমিতির প্রকারভেদ লিখে নাও অথবা বইতে দাগিয়ে নাও। সমবায় সমিতির বৈশিষ্ট্য, সমবায় সমিতির প্রকারভেদ। ওকে। এবার আসি ব্যবসার নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা, এটা আমাদের 12তম অধ্যায়। এই অধ্যায় থেকে তুমি যে বিষয়টা পড়বা সেটা হচ্ছে আহ ব্যবসায় বিভিন্ন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব। ব্যবসায়ের বিভিন্ন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব, ওই যে আমি যেটা ক্লাসে পড়াইছিলাম, ক্রেতা ভোক্তার প্রতি দায়িত্ব, সরকারের প্রতি দায়িত্ব, সরবরাহকারীদের প্রতি দায়িত্ব, সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব, ওই প্রশ্নটা। ব্যবসায়ের সামাজিক বিভিন্ন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব, এটা পড়বা। আর আরেকটা বিষয় পড়বা পরিবেশ দূষণ, বিভিন্ন প্রকার পরিবেশ দূষণটা পড়বা, যেটা আমি পড়াইছিলাম, বায়ু দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ, মাটি দূষণ। তাহলে এখান থেকে দুইটা টপিকস, একটা হচ্ছে পরিবেশ দূষণ, ব্যবসায় পরিবেশ দূষণের প্রভাব, আর একটা হচ্ছে ব্যবসায়ের বিভিন্ন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব। দেখি মিলি বলো তো প্রতিটা চ্যাপ্টারে কি কি বলছে। প্রথম পত্র থেকে যৌথ মূলধনী, হ্যাঁ, উল্টা। সমবায় সমিতি হ্যাঁ, আর ব্যবসার নৈতিকতা ও দায়বদ্ধতা। যৌথ মূলধনী থেকে কোন কোন টপিকস বলছে? পাবলিক ও প্রাইভেট লিমিটেড কোম্পানির পার্থক্য, কোম্পানির বিলোপ সাধন ও স্মারকলিপির ধারা। সমবায় সমিতি থেকে?
সমবায় সমিতির বৈশিষ্ট্য ও প্রকারভেদ, আর ব্যবসায় নৈতিকতা দায়বদ্ধতা থেকে ব্যবসার বিভিন্ন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব ও পরিবেশ দূষণ। ভেরি গুড। এবার আসি আমরা দ্বিতীয় পত্রে কর্মী সংস্থান। কর্মী সংস্থান থেকে তুমি যে টপিকসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কর্মী সংগ্রহের উৎস, পদোন্নতির ভিত্তি, প্রশিক্ষণের পদ্ধতি, এই তিনটা। আবার বলতেছি, কর্মী সংগ্রহের উৎস, পদোন্নতির ভিত্তি, কর্মী প্রশিক্ষণের পদ্ধতি। কর্মী সংগ্রহের উৎস, পদোন্নতির ভিত্তি, প্রশিক্ষণের পদ্ধতি। ওকে, এবার আসো নেতৃত্ব। নেতৃত্ব হচ্ছে আমাদের ব্যবস্থাপনা বিষয়ে 6ষ্ঠ অধ্যায়। নেতৃত্ব থেকে তোমরা পড়বা স্বৈরতান্ত্রিক নেতৃত্ব ও গণতান্ত্রিক নেতৃত্বের মধ্যে পার্থক্য। স্বৈরতান্ত্রিক নেতৃত্ব ও গণতান্ত্রিক নেতৃত্বের মধ্যে পার্থক্য। আরেকটা পড়বা নেতৃত্বের প্রকারভেদ। এই দুইটা টপিকস, স্বৈরতান্ত্রিক ও গণতান্ত্রিক নেতৃত্বের পার্থক্য, নেতৃত্বের প্রকারভেদ। এবার আসো নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ থেকে তুমি এখান থেকেও শুধু দুইটা টপিকস দিচ্ছি, একটা হচ্ছে নিয়ন্ত্রণের পদক্ষেপ আর নিয়ন্ত্রণের কৌশল। এই দুইটা টপিকস পড়বা, নিয়ন্ত্রণের পদক্ষেপ, নিয়ন্ত্রণের কৌশল। নিয়ন্ত্রণের পদক্ষেপ, নিয়ন্ত্রণের কৌশল। দেখি নিপা বলো তো কি কি বলছি, কর্মী সংস্থান থেকে কি কি বলছি। নিপা বলো, কর্মী সংস্থান থেকে কি বলছি। স্যার, কর্মী সংস্থান থেকে হচ্ছে কর্মী সংগ্রহের উৎস, পদোন্নতির ভিত্তি, বিভিন্ন প্রকার প্রশিক্ষণ পদ্ধতি। নেতৃত্ব থেকে স্বৈরতান্ত্রিক ও গণতান্ত্রিক নেতৃত্বের পার্থক্য, নেতৃত্বের প্রকারভেদ। নিয়ন্ত্রণ থেকে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপ, নিয়ন্ত্রণের কৌশল। ভেরি গুড। ওকে, এই হচ্ছে আমাদের সাজেশন। এরপরে আমি তোমাদের আরেকটা বিষয় দেখাবো। সেটা হচ্ছে স্টুডেন্টের খাতা দেখাবো বলছিলাম, এটা কি এখন দেখাবো? দেখান স্যার। আচ্ছা, দেখো, এটা একটা বোর্ড পরীক্ষার খাতা, অনেক আগের। কোন বোর্ডের বা কিসের এটা আসলে জানা যায় না। তো আমি জাস্ট দেখাচ্ছি, তোমরা এখান থেকে কিছু জিনিস শেখার জন্য যে কিভাবে পরীক্ষায় লিখলে, যেটা আমাদের আজকে আলোচ্য ছিল, যে ভালো মার্কস পাওয়া যায়। এই স্টুডেন্টটা 70-এ 70 পেয়েছে সৃজনশীলে। খাতাটা আমি মূল্যায়ন করেছিলাম, 70-এ 70 পেয়েছে। তো কিভাবে লিখছে দেখো, সে এখানে প্রথম প্রশ্নটা ছিল যে কর্মী সংগ্রহ কাকে বলে। সে লিখছে প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী চাকরি সন্ধানীদের প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসার প্রক্রিয়াকে কর্মী সংগ্রহ বলে। ঠিক আছে, এরপর দেখো খ নাম্বার প্রশ্নটা ছিল পদ আবর্তন কাকে বলে। এখানে সে লিখছে পদ পরিবর্তন করে প্রশিক্ষণ দেওয়ার পদ্ধতিকে পদ আবর্তন বলে। সেটা লেখার পর আবার পদ আবর্তনটা একটা প্রশিক্ষণ পদ্ধতি, সেটাও সে ব্যাখ্যা লিখছে। এক্ষেত্রে প্রতিষ্ঠানের অভ্যন্তরে কর্মীদের পদ পরিবর্তন করে প্রশিক্ষণ দেওয়া হয়। উক্ত প্রশিক্ষণ পদ্ধতির মাধ্যমে কর্মীরা প্রতিষ্ঠানের সকল পদে দক্ষ হয়ে উঠতে পারে। খুব সুন্দরভাবে দুইটা প্যারায় লিখছে সে, 2 নাম্বারের প্রশ্নের উত্তর সে 2 প্যারায় লিখছে। প্রথমে
পদাবর্তন কাকে বলে সেটা লিখছে, এবং পদাবর্তন জিনিসটা কি এটা যে প্রশিক্ষণের একটা পদ্ধতি সেটাও একটু ব্যাখ্যা দিচ্ছে, এই জন্য সে 2-2 পেয়েছে। এবার আসো গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নটা ছিল উদ্দীপক থেকে। উত্তরটা ছিল যে, মানে প্রশ্নটা ছিল যে আহ কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করা হয়েছিল। উদ্দীপকটা ছিল যে বিজ্ঞাপনের মাধ্যমে কর্মী নিয়োগ দিচ্ছে। উদ্দীপকে বলা ছিল যে একটা প্রতিষ্ঠানে বিজ্ঞাপনের মাধ্যমে কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। তো বিজ্ঞাপনের মাধ্যমে কর্মী নিয়োগ দেওয়া হলে সেটা হচ্ছে, আমরা জানি সেটা হচ্ছে বাহ্যিক উৎস, ঠিক না? বিজ্ঞাপনের মাধ্যমে কর্মী নিলে সেটাকে আমরা কি বলি? বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ বলি। এখন সে প্রথমে প্রশ্নটা ছিল যে এরকম, উদ্দীপকে জনাব করিম কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করেছেন ব্যাখ্যা দাও। তো সে প্রথমে লিখছে উদ্দীপকে মিস্টার করিম বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করছে। এরপরে সে কি লিখছে দেখো, প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী চাকরির সন্ধানী প্রতিষ্ঠানে পর্যন্ত নিয়ে আসার পদ্ধতিকে কর্মী সংগ্রহ বলে। সে কর্মী সংগ্রহের যে উৎস দুইটা, সে দুইটা উৎস লিখছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস আর একটা হচ্ছে গিয়ে কি বাহ্যিক উৎস। আমার একটা কল আসছে, আমি একটা কল রিসিভ করে হ্যাঁ, দেখতেছো? জি স্যার। হ্যাঁ। তো এখন দেখো, ও শুধু যে বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করছে বিষয়টা ওরকম না। সে কর্মী সংগ্রহের যে উৎস দুইটা অভ্যন্তরীণ বাহ্যিক সেগুলা লিখছে, এবং বাহ্যিক উৎস থেকে আরো কি কি উপায়ে কর্মী সংগ্রহ করা যায়, বিজ্ঞাপন, শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো সে কি করছে? উল্লেখ করছে। অর্থাৎ কর্মী সংগ্রহের যতগুলা ওয়ে আছে সবগুলা সে উপস্থাপন করছে, যার কারণে তাকে 3-3 দেওয়া হয়েছে। এরপর আরেকটা প্রশ্ন দেখো। এই প্রশ্নটা ছিল যে আহ, কি করলে কর্মীদের দক্ষতা বৃদ্ধি পাবে। তো সে উত্তরটা লিখছে নিয়োগপ্রাপ্ত কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। শুধু সেটা লেখা নাই, এরপরে প্রশিক্ষণ নিয়ে আরো বিস্তারিত সে লিখছে এবং উদ্দীপকের সাথে তুলনা করছে। তো যার কারণে তাকে এখানে প্রশিক্ষণ যে কয় রকমের সেটাও লিখছে, কাজের মাধ্যমে প্রশিক্ষণ, কাজের বাইরে প্রশিক্ষণ। এরপরে কাজের মাধ্যমে প্রশিক্ষণ কত রকমের হয় সেটাও সে তুলে ধরছে। তো তুমি যদি পরীক্ষায় এভাবে লিখতে পারো তাহলে তুমি 4-4 পাবা। আমার কথা কি বুঝছো নিপা? জি স্যার। এই জি হচ্ছে স্যার। পরীক্ষার সামনে যে মূল্যায়ন পরীক্ষা আছে, এই মূল্যায়ন পরীক্ষায় আমি জাস্ট এই একটা প্রশ্ন দেখালাম। যে টপিকস থেকে তোমার প্রশ্ন আসবে ওই টপিকসটা তুমি শুধু উত্তরটা লিখবে না, ওই উত্তরটা লেখার পর এবং ওই টপিকস সম্পর্কে তুমি আরো যা যা জানো সবগুলাই লেখার চেষ্টা করবা, তাহলে তুমি ফুল মার্কস পাবা। ঠিক আছে? বুঝছো তো না? জি স্যার। তো আর এখানে আর তেমন একটা আমি দেখাচ্ছি না। এখানে ওর স্টুডেন্টটা পুরো খাতায় শেষ প্রত্যেকটা প্রশ্নে সে 10-10 করে পেয়েছে। আমি তোমাকে জাস্ট একটু করে দেখাই। প্রত্যেকটা প্রশ্নে সে 10-10 করে পেয়েছে। এই প্রশ্নটা নিয়ন্ত্রণ থেকে এসেছে। হ্যাঁ, এভাবে করে প্রত্যেকটা প্রশ্নে সে 10-10 করে পেয়েছে। ওকে, আমাদের ক্লাসটা এখানে শেষ করে দিয়ে অনেকেই নেটওয়ার্ক প্রবলেমের কারণে লিভ হয়ে গেছে। তো আজ এতটুকুই থাক, তোমাদের সাথে আবার ক্লাসে দেখা হবে, ঠিক আছে? আবার মিলি আবার জয়েন করতেছে। নিপা। জি স্যার। আচ্ছা, ইবা এটা কে? ইবা তুমি কোন ইয়ারের? নিবা। ইবা কোন ইয়ার? আর নাই। ইবা ইবা
ফার্স্ট ইয়ার স্যার। আচ্ছা, তো এভাবে তুমি যদি লিখো, এই যে আমি এখানে দেখাইলাম যে স্টুডেন্টটা কিভাবে লিখছে, সে প্রত্যেকটা প্রশ্নে 10-এ 10 করে পেয়েছে। সে যে টপিকস থেকে দেখো কি সুন্দর একটা চিত্র দিছে। আমি এখানে কম মোবাইলে ছবি তোলার কারণে এটা ঝাপসা আসছে। এভাবে সে এটা সংগঠন থেকে আসছিল। এটা একটা বোর্ড পরীক্ষার খাতা। ঠিক আছে, এভাবে লিখলে খাতায় লেখার মাঝখানে কোনো একটা পেজ যদি সাদা থেকে যায়, পেজটা এভাবে এক দাগ দিয়ে কেটে দিবা। তো আজ এতটুকুই থাক। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে আবার আগামী সপ্তাহে ক্লাসে দেখা হবে আশা করি। সে পর্যন্ত সবাই ভালো থাকবা। আমি যে সাজেশন গুলা দিচ্ছি মূল্যায়ন পরীক্ষার জন্য, এই সাজেশন গুলো ভালো করে পড়বা, ওখান থেকে প্রশ্ন কমন পাবা। ঠিক আছে, আজ তাহলে এতটুকুই থাক। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। আর ম্যাডাম আসলে